সদ্য যোগদানকৃত একজন পুলিশ কনস্টেবল এক রাতে এক নারীর খুনের মামলায় ফেঁসে যায়, কিন্তু ওই নারী কিভাবে খুন হলো সেই কনস্টেবল সেটাই জানে না। এমন অবস্থায় ওই কনস্টেবলকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে ওই রাতের আসল রহস্য খুঁজে বের করতে হবে। জানতে হবে ওই রাতে আসলে কি হয়েছিল, কে এবং কেন ওই নারীকে খুন করেছে। এজন্য ওই কনস্টেবল তার গার্লফ্রেন্ডকে নিয়ে তদন্ত শুরু করে, আর ওই কনস্টেবলের তদন্তের শেষ পর্যন্ত এমন কিছু বেরিয়ে আসে যা আপনিও বিশ্বাস করতে পারবেন না। বলছি তামিল ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি রাজা রানগুস্কির কথা। মুভির শুরুতে আমাদের একটি ঘটনা দেখানো হয়। গভীর রাতে শিবা নামে এক ব্যক্তি নিজস্ব কার নিয়ে ড্রাইভ করে যাওয়ার পথে এক পথচারীকে ধাক্কা দিয়ে বসে। এখান থেকে সিন শিফট হয়। আমাদের রাজা নামে সদ্য যোগদান করা এক পুলিশ কনস্টেবলকে দেখানো হয়। রাজা একটি সোসাইটিতে টহল দিচ্ছিল। তখনই রাজা লক্ষ্য করে একটি মেয়ে বাচ্চাদের সাথে খেলা করছে। প্রথম দেখাতেই রাজা ওই মেয়েটির প্রেমে পড়ে যায়, কিন্তু রাজা মেয়েটির সাথে কোনো কথা বলার আগেই রাজার ডিউটির জন্য তাকে সেখান থেকে চলে যেতে হয়। তবে ওই দিন কথা বলতে না পারলেও পরবর্তী দিন মার্কেটে সৌভাগ্যবশত আবারও তাদের ওই মেয়েটির সাথে দেখা হয়ে যায়। এই মেয়েটির নাম রানগুস্কি। রানগুস্কি মূলত এখানে কোনো একটি কাজের জন্য এসেছিল, আর সেই কাজের জন্য রানগুস্কির এখন একটি পেন দরকার। কিন্তু রানগুস্কি তার ব্যাগ খুঁজে পেন পাচ্ছিল না, তাই রানগুস্কি রাজার কাছে একটি পেন চায়। আর এই বাহানায় রাজা রানগুস্কির সাথে কথা বলার একটা সুযোগও পায়। রাজাও সেই সুযোগটা কাজে লাগায়। রাজা রানগুস্কির সাথে কথা বলে, নিজেকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করে। রানগুস্কিও রাজাকে জানায় তার নাম রানগুস্কি, সে পেশায় একজন রাইটার। রানগুস্কির পেশার রাইটার শুনে রাজার বন্ধু তখন রাজাকে বলছিল, আরে এটা তো সৌভাগ্যের বিষয়। তাদের কথা আমরা বুঝতে পারি রাজারও লেখক হওয়ার ইচ্ছা ছিল, তাই দুজনে একদম খাপে খাপ মিলে গেছে। তবে রাজা ক্রাইম স্টোরি নিয়ে কাজ করে। জানার পর রানগুস্কি বলছিল, আমিও তো ক্রাইম স্টোরি পড়তে খুব পছন্দ করি। রাজা যেহেতু একজন পুলিশ কনস্টেবল, তাই রানগুস্কি রাজাকে অনুরোধ করে, আপনি আমাকে মার্ডার মিস্ট্রি সম্পর্কিত কোনো ফাইল দিতে পারবেন? মানে সেই ফাইলগুলো নিয়ে সে স্টাডি করে তারপর সে লিখতে পারবে। রাজাও একটু চিন্তা ভাবনা করে হ্যাঁ বলে দেয়, কারণ যে কোনো ভাবে তাকে রানগুস্কির সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আর এই জন্যই রাজা পরবর্তী দিন রানগুস্কিকে বেশ কিছু ক্রাইম ফাইলও দেয়। ফাইলগুলো পেয়ে রানগুস্কিও বেশ খুশি। আর এভাবে একদিন দুদিন করে তাদের দুজনের মধ্যে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হতে থাকে। ঘোরাফেরা, শপিং করা সবকিছু একসাথেই হচ্ছিল। এমনকি রানগুস্কির কখনো কোথাও যাওয়ার প্রয়োজন বললেও রানগুস্কি সবসময় রাজাকে সাথে নিয়ে যেত। আর এভাবে খুব অল্প সময়ের মধ্যে তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো এর মধ্যে একদিন রাজা আরেকজন কনস্টেবল ভাস্করকে নিয়ে রানগুস্কিরা যেই সোসাইটিতে থাকে সেখানে আসে। মূলত এই সোসাইটিতে রাজার দূর সম্পর্কের এক আন্টি থাকে, যার নাম মারিয়া। রাজা ওই মারিয়ার বাড়িতে এসেছে, আর আমরা এটাও বুঝতে পারি রাজা মাঝে মধ্যেই মারিয়ার সাথে দেখা করতে এখানে আসা যাওয়া করে। তো প্রতিবারের মতো রাজা মারিয়ার সাথে বেশ খোশ মেজাজে গল্প করছিল। তখনই মারিয়া রাজাকে বেশ পুরাতন এবং দামি একটি নাইফ দেয়। মূলত এই নাইফটি রিপেয়ার করা প্রয়োজন, তাই মারিয়া রাজাকে নাইফটি রিপেয়ার করে দিতে বলছিল। কিন্তু রাজা যখন ওই নাইফটি নিতে যাবে তখন ধরতে গিয়ে পড়ে যায়, তবে ঠিক অল্পের জন্য বেঁচে যায়। আর এটা দেখে মারিয়া বলছিল, একটু সাবধানে ধরো, এটা অ্যান্টিক পিস, তুমি যদি না পারো কোনো অসুবিধা নেই, আমি নিজে সারিয়ে নিব। কিন্তু রাজা বলে, না আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি এটা ঠিক করে নিয়ে আসব। তবে মারিয়া বুঝতে পারছে ইদানিং রাজার মন মানসিকতা কেমন যেন একটু পরিবর্তন হয়ে গেছে, তাকে মনটা একটু উড়ু উড়ু স্বভাবের। তাই মারিয়া সোজাসুজি রাজার কাছে জানতে চায় যে ইদানিং তোমার কি হয়েছে বলো তো। মারিয়া স্পষ্টই বুঝতে পারছে রাজা কোনো মেয়ের চক্করে পড়েছে, তাই মারিয়া জানতে চাচ্ছিল, আদৌ কি তুমি তোমার মনের কথা তাকে বলতে পেরেছো? রাজা বলে, না আন্টি, আমি ভাবছি তাকে বলবো, কিন্তু কোত্থেকে কিভাবে শুরু করব এটাই আমি বুঝতে পারছি না, আপনি আমাকে একটা ভালো আইডিয়া দিন না। মারিয়া তখন মজা করেই বলে, এটা তোমার যুদ্ধ, তোমাকেই জিততে হবে, এখানে আমি তোমাকে কোনো রকম হেল্প করতে পারবো না। এরপর রাজা বেশ কিছুক্ষণ কথা বলে মারিয়ার বাড়ি থেকে চলে যায়, আর সিন চলে যায় রানগুস্কির বাড়িতে। রানগুস্কি তার দরজা খুলেই দেখে কোনো অচেনা ব্যক্তি তার বাড়ির সামনে একটি বুকে রেখে গেছে। রানগুস্কি বাড়ির আশেপাশে ভালো করে তন্ন তন্ন করে খুঁজে দেখে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তবে এটাতে গেল দুপুরের কথা। সন্ধ্যায় রানগুস্কি বাড়িতে ফিরে দেখে বাড়ির সামনে আবার কেউ গিফট রেখে গেছে। রানগুস্কি বুঝতেই পারছে না এগুলো কে করছে। ঠিক তখনই রানগুস্কির নম্বরে একটি অচেনা নম্বর থেকে কল আসে। তবে আমরা দেখতে পাই এই কল রাজা করেছে, কিন্তু রাজা সরাসরি রানগুস্কির সাথে কথা না বলে সফটওয়্যারের মাধ্যমে তার ভয়েস পরিবর্তন করে রানগুস্কির সাথে কথা বলছে। রাজা রানগুস্কিকে বলে, তোমাকে আমি খুব পছন্দ করি, তাই আমি চাই আজকের পর থেকে তুমি কখনোই ওই রাজার সাথে দেখা করবে না। এই বলেই রাজা কল কেটে দেয়। আর রানগুস্কিও সাথে সাথে আবার রাজাকে কল করে। রানগুস্কি
রানগুস্কি জানতে চায় তুমি কোথায়। রাজা তখন মিথ্যা বলে। রাজা বলে কেন, আমি তো ডিউটিতে। রানগুস্কি বলে ঠিক আছে, তুমি তোমার কাজ করো, কাল আমরা ক্যাফেতে দেখা করব। বলেই রানগুস্কি কল কেটে দেয়। আর কথা মতো পরবর্তী দিন রানগুস্কি রাজার আগেই ওই ক্যাফেতে গিয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে রাজাও এসে পড়ে। তবে রাজা কফি অর্ডার করার কথা বলে কাউন্টারের কাছে গিয়ে আবার সে অন্য নাম্বার থেকে রানগুস্কিকে অচেনা ব্যক্তির পরিচয়ে কল করে এবং বলে তোমাকে আমি নিষেধ করার পরও তুমি ওই রাজার সাথে ঘোরাফেরা করছো। আমি বলছি তুমি দেখো, পরবর্তী 2 মিনিটের মধ্যে ও ওইখান থেকে চলে যাবে, তুমি ওকে কোনোভাবেই থামাতে পারবে না। এরপর রাজা কফি নিয়ে আসে। আর ঠিক তখনই রাজার ফোনে রাজার সিনিয়রের কল আসে। রাজা তার সিনিয়রের সাথে কথা বলার নাটক করে রানগুস্কিকে বলে যে আমাকে আর্জেন্ট যেতে হবে, কোনো একটি কেসের বিষয়ে স্যার আমাকে ডাকছে। বলেই রাজা সেখান থেকে দ্রুত চলে যায়। তবে সন্ধ্যার পর রানগুস্কি রাজাকে তার নিজের বাড়িতে ডাকে। রানগুস্কি ধারণা করে ওই ছেলেটি হয়তোবা সার্বক্ষণিক তাকে নজরে রাখছে। রানগুস্কি এটাও মনে করে সে যেহেতু বলেছে সে তাকে পছন্দ করে, তা রাজা আর তাকে যদি ঘনিষ্ঠ অবস্থায় দেখে তাহলে হয়তোবা তার পিছু ছেড়ে দিবে। এজন্য রানগুস্কি রাজাকে মিথ্যা কিস করার অভিনয় করতে বলে। কিন্তু রাজা মিথ্যা অভিনয় না করে রানগুস্কিকে সোজাসুজি কিসই করে দেয়, কারণ রাজা তো রানগুস্কিকে পছন্দ করে। এমনকি রাজা রানগুস্কিকে বলেই দেয় আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। এতটুকু বলে রাজা আর কোনো কথা বলতে পারছিল না। তা রাজা সেখান থেকে চলে যায়। আর এর পরবর্তী দিনই রানগুস্কি সোজা রাজার বাড়িতে গিয়ে রাজাকে তার মনের কথা খুলে বলে। তবে মুভির মূল কাহিনী এখান থেকেই শুরু হয়। গতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম রাজা অন্য নম্বর দিয়ে রানগুস্কির সাথে কথা বলতো, কিন্তু আজ রানগুস্কির সাথে অন্য একটি নম্বর থেকে কল এসেছে। রাজাও বুঝতে পারছে না। রাজা নিজেই তো সফটওয়্যারের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে তারপর রানগুস্কির সাথে কথা বলতো, তাহলে এখন কে কল করলো? একে তো রাজা পুলিশ কনস্টেবল, তারপর ক্রাইম নোবেল নিয়ে কাজ করে, তাই রাজা বিষয়টিকে খুব সিরিয়াস ভাবে নেয়। রাজা দ্রুত ওই নম্বরের ডিটেলস বের করে, মানে যে নম্বর থেকে মাত্রই রানগুস্কিকে কল করা হয়েছিল। কিন্তু ওই নম্বরের ডিটেলস বের করে রাজা পুরো শক হয়ে যায়, কারণ এই নম্বরটি রাজা নামের রেজিস্টার করা। যতদূর রাজা জানে এই নম্বরটি তার নয়, কিন্তু তার নামে যেহেতু রেজিস্টার করা, রাজা এতটুকু বুঝতে পারছে এই নম্বর ব্যবহার করে কোনো রকম ক্রাইম করা হলে তার জন্য রাজা দায়বদ্ধ থাকবে। তো সিন চলে যায় সন্ধ্যায়। রাজা থানাতেই ছিল। ঠিক তখনই রানগুস্কিকে যে নম্বর থেকে কল করা হয়েছিল ওই ব্যক্তি রাজাকেও কল করে এবং বলে শেষ পর্যন্ত তুমি তোমার প্রেমের জালে ওকে ফাঁসিয়ে নিয়েছো, কিন্তু আমি যেহেতু ওকে পাইনি আমি তোমাকেও পেতে দিব না, আমি ওকে আজ রাতেই খুন করব। বলেই সে ফোন কেটে দেয়। আর এই কথাটি শোনার পর রাজার মধ্যেও একটা ভয় কাজ করছে। সত্যি কি তাহলে সে রানগুস্কিকে খুন করতে যাচ্ছে? রাজা কোনো কিছু বুঝে ওঠার আগেই রানগুস্কির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সাথে রানগুস্কিকে কল করে বলে তুমি তোমার ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ করে দাও, যতক্ষণ পর্যন্ত আমি না আসছি তুমি ঘর থেকে বের হবে না। এদিকে রানগুস্কিদের সোসাইটির ওয়াচম্যানকে দেখা যায় আশেপাশের রাস্তা দিয়ে টহল দিয়ে বেড়াচ্ছে। এতক্ষণ রাজা রানগুস্কির বাড়িতে পৌঁছে যায়, কিন্তু রাজা লক্ষ্য করে রানগুস্কির ঘরের দরজাটি খোলা। এই দরজা তো কখনো খোলা রাখার কথা নয়, কারণ রাজা নিজেও রানগুস্কিকে কল করে দরজা বন্ধ করতে বলেছিল। রাজা পুরো ঘাবড়ে যায়। দ্রুত ঘরের মধ্যে গিয়ে রানগুস্কিকে খুঁজতে শুরু করে, কিন্তু পুরো ঘরের কোথাও রানগুস্কিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর খুঁজতে খুঁজতে একসময় রাজা ঘরের পিছে গার্ডেনের দিকে চলে যায়। আর ঠিক তখনই রানগুস্কি রাজার সামনে এসে রাজাকে চমকে দেয়, কিন্তু রাজা একটু উত্তেজিত হয়ে গেছে। রাজার কথা আমি তোমাকে বলেছিলাম দরজা বন্ধ রাখবে, আমি না আসা পর্যন্ত দরজা খুলবে না, তারপরও তুমি কেন দরজা খুলে রেখেছিলে? রানগুস্কির কথা আমি তো দরজা বন্ধ করতে গিয়েছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম আমি তোমার কথা কেন শুনবো। রাজা বলে ও আমি তোমাকে দরজা বন্ধ করতে বলেছি এজন্য তুমি খুলে রেখেছো, ঠিক আছে এখন তোমাকে আমি দরজা খুলে রাখতে বলছি। বলা মাত্রই রানগুস্কি দরজা বন্ধ করে দেয়। আর এরপর রাজা রানগুস্কির বাড়ির আশেপাশে তল্লাশি করে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় পরদিন সকালে। রানগুস্কিদের সোসাইটিতে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। আর এরপরে আমরা জানতে পারি গত রাতে মারিয়ার খুন হয়েছে। মানে রাজার যে আন্টি মারিয়া এখানে বসবাস করত, রাজা যার কাছে আসতো, গত রাতে মারিয়াকে কেউ খুন করেছে। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করে। রাজাও এসেছে। রাজা অন্যদের সাথে আশেপাশে এভিডেন্স কালেক্ট করছিল। ঠিক তখনই রাজা টেবিলের উপর একটি বিলের কাগজ দেখতে পেয়ে নিজের পকেটে রেখে দেয়। এরপর পুরো বাড়ির তল্লাশি করে বাড়ি থেকে সব এভিডেন্স কালেক্ট করে মারিয়ার বডিটি মর্চুয়ারিতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ইন্সপেক্টর প্রকাশ আশেপাশের প্রতিবেশীদেরকেও জিজ্ঞাসাবাদ করে। ওয়াচম্যান জানায় আজ সকালে সে যখন পেপার দিতে গিয়েছিল
গিয়েছিল তখন সে মারিয়ার লাশটি দেখতে পেয়েছিল আর সেই প্রথম পুলিশকে কল করে জানিয়েছে। প্রকাশ এই সোসাইটির সেক্রেটারিকে ডাকে এবং তার কাছে জানতে চায় এত বড় একটা সোসাইটি, সব জায়গাতে কেন সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। সেক্রেটারি বলে, স্যার আমরা পুরো এরিয়াতেই সিসিটিভি ক্যামেরা ইনস্টল করার কাজ শুরু করেছি, মাত্র অর্ধেকটাই শেষ হয়েছে। এরপর মারিয়ার পাশের বাড়ির একজন ফটোগ্রাফার আরেকজন বিজনেসম্যানকে ডেকে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তারাও জানায় মারিয়ার খুনের সম্পর্কে তারা কিছুই জানে না, এমনকি গত রাতে তারা এমন কিছু দেখেওনি। তবে সোসাইটির অন্য একজন ব্যক্তি জানায়, গত রাতে আমি লাল শার্ট পরিহিত কোনো এক ব্যক্তিকে এখান দিয়ে যেতে দেখেছিলাম। তো সেদিনের মতো সবার জবানবন্দি নেয়ার পর পুলিশ চলে যায়। আর ওই রাতে রাজাকে দেখা যায় গোপনে ওই সোসাইটির সিসিটিভি কন্ট্রোল রুমে গিয়ে সোসাইটির পিছনের গেটের দিকে যে সিসিটিভি ফুটেজ ছিল সেই ফুটেজগুলো ডিলিট করে দিচ্ছে। আর এই ফুটেজে আমরা দেখতে পাই গত রাতে এইখান দিয়ে লাল শার্ট পরিহিত যে ব্যক্তি পালিয়েছিল সে অন্য কেউ নয়, রাজা ছিল। আর এজন্যই রাজা ওই ফুটেজটি ডিলিট করতে এসেছে। তো রাজা ওই ফুটেজটি ডিলিট করে তার বাড়িতে চলে যায়। রাজা ধারণা করে এখন হয়তো বা তাকে কেউ ধরতে পারবে না, কিন্তু সেই মুহূর্তেই সেই আননোন নম্বর থেকে আবার কল আসে। সে রাজাকে বলে, গতকাল যদি আমি ওই মেয়েটাকে মারতাম তাহলে আমার কোনো লাভ হতো না, এজন্য আমি ওই বুড়িকে মেরেছি যাতে খুনের দায়টা তোমার ঘাড়ে এসে পড়ে। সাথে সে এটাও বলে, যদিও তুমি ওই ফুটেজটি ডিলিট করে দিয়েছো তারপরও তুমি বাঁচতে পারবে না, বলেই সে কল কেটে দেয়। রাজাও প্যানিক হয়ে তার বন্ধু শিবাকে কল করে এবং ওই নম্বরটি ট্রেস করে তার লোকেশন বের করে দিতে বলে। শিবা ট্র্যাক করে জানায় সবগুলো কল ক্লাসিক মলের আশেপাশে থেকে করা হয়েছে আর লাস্ট কলের লোকেশন দেখা যাচ্ছে তোমার বাড়ির আশেপাশে যে টাওয়ার রয়েছে সেই টাওয়ার লোকেশনের মধ্য থেকে করা হয়েছে। তো এরপর কয়েকদিন কেটে যায়, পুলিশও কোনো লিড পাচ্ছে না। রাজাকেও যে ব্যক্তি ওই আননোন নম্বর থেকে কল করেছিল রাজাও তার সম্পর্কে কোনো তথ্য বের করতে পারছে না। তবে মারিয়ার খুনের 2 সপ্তাহ পার হয়ে যেতেও পুলিশ এখন পর্যন্ত কেসের কোনো অগ্রগতি না করতে পারায় কেসটি পুলিশ ডিপার্টমেন্ট থেকে নিয়ে সিবিআই কে ট্রান্সফার করে দেওয়া হয়। আর এটা লোকাল পুলিশের জন্য লজ্জাজনক। তাই ইন্সপেক্টর প্রকাশের সিনিয়র এসে তাকে একটু বকা দেয় যে তোমরা কিছুই করতে পারলে না, এখন সিবিআই এর সাথে তাদের আন্ডার কন্ট্রোলে তোমাদেরকে এই কাজ করতে হবে। তো পরবর্তী দিনে সিবিআই অফিসার কে এসে এই কেসের দায়িত্ব বুঝে নিয়ে লোকাল পুলিশ এ পর্যন্ত ওই বাড়ি থেকে যে সকল আলামত সংগ্রহ করেছিল সবকিছু পর্যালোচনা করে আর এরপর সরজমিনে দেখতে মারিয়ার বাড়িতে চলে যায়। সেক্রেটারির সাথে কথা বললে সে জানায় এই বাড়ির আসল মালিক আমেরিকাতে থাকে, মারিয়া তো এখানে ভাড়া থাকতো। এরপর কেকে মারিয়ার বাড়িটির চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে। হঠাৎ করে কেকের মাথায় কিছু একটা আসে। কেকে দৌড়ে সোসাইটির পিছনের গেটের দিকে চলে যায় আর সেখানে একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে কেকে ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজটি চেক করতে বলে। আর এরপরই ওই ফুটেজ চেক করতে গিয়ে জানা যায় ওই রাতের ফুটেজ আসলে ডিলিট করে দেওয়া হয়েছে। তার মানে ওই ব্যক্তি ডিলিট করেছে যে ওই রাতে এখানে খুন করতে এসেছিল। এরপর কেকে মারিয়ার বাড়ির মধ্যে যায় এবং মারিয়ার কোন পজিশনে পড়েছিল, কিভাবে খুন হতে পারে, ঘরের মধ্যে অ্যাকচুয়ালি কি ঘটতে পারে কেকে সবকিছু ডেমো দিয়ে দেখানোর চেষ্টা করছিল, মানে বোঝার চেষ্টা করছিল যে আসলে কি হয়েছে। আবার কেকে কনস্টেবল রাজাকেও ডেকেছিল। কিছুক্ষণের মধ্যে রাজাও এসে পড়ে। কেকে রাজার কাছে জানতে চায় তুমি তো মারিয়াকে ভালো করে চিনতে, আর যতদূর আমি জানি মাঝে মধ্যেই তুমি মারিয়ার সাথে দেখা করতে এখানে আসতে, এখন এই খুন সম্পর্কে তোমার কি মনে হয় আমাকে খুলে বলো। মারিয়া তোমাকে এমন কিছু বলেছে যাতে তোমার সন্দেহ মনে হচ্ছে? রাজা বলেন, না স্যার, এই বিষয়ে আমি কিছুই জানি না, উল্টো আমি তো পুলিশের চাকরি করেও আমার আন্টির খুনিকে এখন পর্যন্ত ধরতে পারছি না। এর মধ্যে কেকে সেখানে মারিয়ার সে পুরনো নাইফটি দেখতে পায়, যেই অ্যান্টিক নাইফটি মারিয়া রিপেয়ার করতে বলেছিল। নাইফটি দেখা মাত্রই কেকের কিছু একটা মনে পড়ে যায়। কেকে সাথে সাথে আবার পুলিশ স্টেশনে ফিরে আসে আর পুলিশ ওখান থেকে যে সকল এভিডেন্স কালেক্ট করেছিল সকল এভিডেন্সের ফটোগুলো চেক করে দেখে ওই ফটোতে টেবিলের উপর একটি বিল দেখা যাচ্ছিল। এভিডেন্স লিস্টের মধ্যে ওই বিলটি নেই, তার মানে এভিডেন্স কালেক্ট করার সময় কেউ হয়তো বা বিলটি সেখান থেকে সরিয়েছে। কেকে ওই বিলটি জুম করে ওই বিলের মধ্যে যে দোকানের নাম লেখা আছে সেই দোকানে গিয়ে তথ্য নিতে বলে, এমনকি জিজ্ঞাসাবাদ করতে তাকে থানাও আনতে বলে। সিন চলে যায় রাতে। রাজা রানগুস্কির সাথে দেখা করে। শুরু থেকে এ পর্যন্ত যা কিছু ঘটেছে সবকিছু খুলে বলে যে প্রথমে আমি তোমাকে আননোন নম্বর থেকে কল করে কথা বলেছি। এটা শুনে তো রানগুস্কি পুরোই শক, কিন্তু রাজার কথা সমস্যা এখানে নয়, তখন তো আমি নাটক করে কল করতাম, কিন্তু
এখন বাস্তবে কেউ একজন কল করছে, আর এখন ওই ব্যক্তি আমাকে মারিয়া আন্টির কেসে ফাঁসানোর চেষ্টা করছে, আর সে নিজে আমাকে বলেছে মারিয়া আন্টিকে সেই মেরেছে। সাথে রাজা রানগুস্কিকে এটাও বলে যে ওই রাতে যখন রাজা রানগুস্কির সাথে দেখা করতে গিয়েছিল আসলে ওই রাতে কি কি ঘটেছিল। মূলত রাজা যখন রানগুস্কির বাড়ি থেকে চলে যাচ্ছিল তখন হঠাৎ করে মারিয়ার বাড়িতে কিছু একটা বড় শব্দ পেয়ে রাজা মারিয়ার বাড়িতে যায়। রাজা গিয়েই দেখে দরজা খোলা, তাই রাজা বাড়ির মধ্যে প্রবেশ করে আর ঢুকেই দেখে ফ্লোরে মারিয়ার রক্তাক্ত বডি পড়ে আছে। তার মানে রাজা পৌঁছানোর আগেই মারিয়ার খুন হয়েছিল। আর ঠিক তখনই সে আননোন নম্বর থেকে ওই ব্যক্তি রাজাকে কল করে আর বলে আমি মারিয়াকে মেরেছি, কিন্তু এখন সব দোষ তোমার উপর যাবে। এরপরেই মূলত রাজা ভয় পেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে গিয়েছিল, আর ওই ব্যক্তিও ওই সময় রাজাকে পালাতে দেখেছিল। আর এজন্যই রাজা পরবর্তী দিন সিসিটিভি কন্ট্রোল রুম থেকে ফুটেজটি ডিলিট করেছে, যাতে রাজা এই কেসে ফেসে না যায়। তবে রানগুস্কি সবকিছু জানার পর রানগুস্কি একটু কষ্ট পায়, কারণ রাজা আগে তাকে এগুলো জানায়নি। রানগুস্কি রাজার উপর অভিমান করে চলে যায়। আবার এদিকে কেকের নির্দেশ মতে ওই বিলটি যে দোকান থেকে ইস্যু করা হয়েছিল, মানে রাজা যে দোকান থেকে ওই নাইফটি রিপেয়ার করেছিল সেই দোকানের মালিককে থানায় ডাকা হয়েছে। কেকে ওই ব্যক্তিকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছিল। ঠিক তখনই একজন কনস্টেবল রাজাকে রুমে ডেকে একটি ফাইল নিয়ে যেতে বলে। রাজাও কথা মতো ফাইলটি নিয়ে চলে যায়। কেকে তখন ওই ব্যক্তির কাছে জানতে চায় এই কনস্টেবল কি ওই ছুরিটি রিপেয়ার করতে নিয়েছিল, কিন্তু লোকটা বলে না, এই ছেলেটি যায়নি, অন্য কেউ ছিল। এজন্য কেকে ওই লোকটিকে ছেড়ে দেয়। এমনকি কেসটি সলভ না হওয়া পর্যন্ত শহরের বাইরে না যেতেও নির্দেশ দেয়। আর এরপরে আমরা জানতে পারি আসলে মারিয়ার ওই এন্টিক নাইফটি রাজা রিপেয়ার করতে নেয়নি, রাজা সেটা তার বন্ধু ভাস্করকে দিয়েছিল। আর এজন্যই মূলত দোকানদার রাজাকে দেখে চিনতে পারেনি, কারণ গিয়েছিল ভাস্কর, রাজা তো আর যায়নি। তবে থানায় যদি ওই ব্যক্তি ভাস্করকে দেখে ফেলতো তাহলে হয়তোবা আজ ভাস্কর ফেসে যেত। তাই ভাস্কর রাজার সাথে দেখা করে রাজাকে বলে তোমার চক্করে আমি এখন ফেসে যাব। রাজা বলে তুমি এক কাজ করো, তুমি 1 সপ্তাহের মেডিকেল লিভ নিয়ে শহরের বাইরে কোথাও চলে যাও, ততদিন আমি আসল খুনিকে ধরে ফেলবো। কিন্তু ভাস্কর রাজাকে এমন অবস্থায় একা ফেলে কোথাও যাবে না। ভাস্করের কথা আমরা দুজন মিলে ওই খুনিকে খুঁজে বের করব। আবার রানগুস্কি রাজার পরিস্থিতি বুঝতে পেরে রাজার সাথে দেখা করে এবং সেও রাজা এবং ভাস্করকে খুনিকে ধরতে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। তারা 3 জন মিলে একটি পরিকল্পনা করে। তারা ধারণা করে সোসাইটির মধ্যে রয়েছে এমন কেউ হয়তোবা মারিয়াকে খুন করেছে, কিন্তু যে খুন করেছে সে তো আর স্বীকার করবে না। তাই রাজারা ওই সোসাইটির কয়েকজন ব্যক্তির ফোন নম্বর অ্যারেঞ্জ করে এবং তাদেরকে ভিন্ন ভিন্ন নম্বর থেকে কল করে তাদেরকে থ্রেট দিতে থাকে যে তোমার ক্রাইমের বিষয় আমি জানি। মানে রাজাদের ধারণা তারা হয়তোবা এমনটা বললে সে যে ক্রাইমটি করেছে সেটা স্বীকার করবে। একে একে সবার সাথে কথা হয়, কিন্তু সত্যি তো এটাই যে এদের মধ্যে কেউই মারিয়াকে খুন করেনি। তারা তো তাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ছোটখাটো ভুলের বিষয়গুলো বলছিল। মূলত তারা সোসাইটিতে ছোটখাটো যে অন্যায়গুলো করেছিল তাদের কাছে মনে হয়েছিল এটাই তাদের বড় ক্রাইম। এজন্য তারা রাজাকে কল করে কম্প্রোমাইজের কথা বলছিল। আর রাজাও তাদের কথা শুনে স্পষ্টই বুঝতে পারছে এরা আসল খুনি নয়। তবে রাজা লক্ষ্য করে যতগুলো নম্বর তারা টেক্সট করেছিল তার ভিতর থেকে সবগুলো নম্বর থেকে তাদেরকে কল ব্যাক করা হয়েছে। শুধুমাত্র সোসাইটিতে বসবাস করা একজন ফটোগ্রাফার তাদেরকে কল করেনি। তাই রাজাদের ওই ফটোগ্রাফারের উপর সন্দেহ হয়। তাই ফটোগ্রাফারের সম্পর্কে জানতে রাজারা গোপনে ফটোগ্রাফারের বাড়িতে প্রবেশ করে। আর সেখানে গিয়েই তারা যেটা দেখতে পায় তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। রাজারা লক্ষ্য করে ফটোগ্রাফারের পুরো দেয়ালে রানগুস্কির ফটো। রানগুস্কির বাড়িটি ঠিক অপোজিটেই। তার মানে এই ফটোগ্রাফার গোপনে এক এক দিন এক এক অ্যাঙ্গেল থেকে রানগুস্কির ফটো তুলেছে। আর এতে করে রাজারা মনে করে নেয় এই ফটোগ্রাফারই হয়তোবা মারিয়াকে খুন করতে পারে। ভাস্কর বলছিল আমরা এই বিষয়টা কেকে জানিয়ে দেই, কিন্তু রাজার কথা আমাদের কাছে এখন পর্যন্ত স্ট্রং কোনো এভিডেন্স আসেনি। তাই আমরা তাড়াহুড়ো না করে আগে ফটোগ্রাফারকে ধরি, ওর থেকে সব সত্যটা বের করে তারপর আমরা কেকের কাছে সোপর্দ করব। এদিকে কেকে দেখা যায় মারিয়ার সকল ব্যাংক ডিটেলস বের করে সেগুলোর স্টেটমেন্ট চেক করছে। আর ওই স্টেটমেন্ট চেক করার সময় কেকে দেখতে পায় খুনের মাত্র একদিন আগেই মারিয়ার অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকাও উত্তোলন করা হয়েছিল, কিন্তু খুনের পর ঘর তল্লাশি করে ঘরে কোনো টাকা পাওয়া যায়নি। তার মানে এমনটাও হতে পারে ওই 10 লক্ষ টাকার জন্যই হয়তোবা মারিয়াকে খুন করেছে। আবার রাজারা যে ফটোগ্রাফারকে সন্দেহ করছে সেই ফটোগ্রাফার রাজাকে কল করে বলে ওই রাতে আসলে ওই বাড়িতে কি হয়েছিল আমি সবই জানি। আমি যেখানে বলছি তোমরা সেখানে আসো, আমার সাথে এসে দেখা করো, আমি তোমাদের ওই রাতের সত্যিটা খুলে বলবো।
তো এজন্য রাজারা ওই লোকের লোকেশনের উদ্দেশ্যে বের হয়ে যায়। আবার এদিকে কেকে পুলিশকে রাজার বাড়িটি তল্লাশি করতে বলে যে রাজার বাড়িতে ওই টাকাটা আছে কিনা। আর এরপর তারা রাজার বাড়ি তল্লাশি করে রাজা সেই লাল শার্টটি পর্যন্ত পেয়ে যায়, যে লাল শার্টের ব্যাপারে সোসাইটির ওই লোকটা বলেছিল। শুধু ওই শার্টটি নয়, সাথে মারিয়াকে যে নাইফ দিয়ে খুন করা হয়েছিল সে মার্ডার ওয়েপেন আর 10 লক্ষ টাকা ক্যাশও পাওয়া যায়। আর এই সব কিছু রাজার বাড়িতে পাওয়ার পর এখন এটাই প্রমাণ হচ্ছে রাজাই হয়তোবা ওই টাকার জন্য মারিয়াকে খুন করেছে। তবে ঠিক তখনই রাজা কেকে কল করে কোনো একটি জায়গায় দেখা করতে বলে। মূলত রাজা কেকে সব সত্যিটা খুলে বলার জন্য ডাকছে। আর রাজার কথা মতো পুলিশ যখন ওই জায়গাতে পৌঁছায়, তারা গিয়ে দেখে রাজা ওই ফটোগ্রাফারের বুক থেকে ছুরি বের করছে। এতে করে তারা মনে করে রাজাই একে খুন করেছে। এজন্য রাজা যতই কেকে সত্যিটা বলার চেষ্টা করুক না কেন, ততক্ষণে পুলিশ তাকে গ্রেফতার করে ফেলে। আর তাদের কাছে এখন রাজার বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ আছে। তাই রাজার কোনো কথা না শুনেই রাজাকে সোজা থানায় নিয়ে সেলে আটকে রাখা হয়। থানায় গিয়ে কেকে রাজাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কেকে রাজাকে বোঝায়, দেখো তোমার সবকিছু এক্সপোজড হয়ে গেছে, এখন আমার কাছে সবকিছু খুলে বলো, মারিয়ার বাড়িতে আসলে ওই রাতে কি হয়েছিল। রাজা কেকে সেটাই জানায় যেটা সে দেখেছিল। রাজা জানায় রাজা যখন ওই রাতে শব্দ পেয়ে মারিয়ার ঘরে গিয়েছিল, সেখানে গিয়ে মারিয়াকে সে অলরেডি মৃতই পেয়েছিল। তবে ওই সময় সে মারিয়ার ঘর থেকে লাল শার্ট পরিহিত কোনো এক ব্যক্তিকে পালাতেও দেখেছিল। রাজা ওই ব্যক্তিকে ফলো করার চেষ্টা করে, কিন্তু কোনো একটি মুহূর্তে ওই ব্যক্তি রাজাকে ফাঁকি দিয়ে তার কার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর আজকের বিষয় বলে যে রাজা যখন ফটোগ্রাফারের কথা মতো ফটোগ্রাফারের সাথে দেখা করতে গিয়েছিল, সেখানে গিয়েও দেখেছে ফটোগ্রাফারকে আগেই কেউ খুন করে চলে গেছে। দুইটি জায়গায় রাজাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। রাজার মুখে এসব শোনার পর কেকে বলে যে তোমার হিসাবে তুমি বোঝাতে চাইছো তোমার আগেই মারিয়াকে বা ওই ব্যক্তিকে কেউ খুন করে চলে গেছে, আর এই খুনের দায় তোমার উপর চাপানোর চেষ্টা করছে। কেকের কথা, কেন কেউ এমনটা করার চেষ্টা করবে, তোমার সাথে শত্রুতা কোথায়? রাজা বলে, স্যার এটা আমি নিজেও জানি না। তবে কেকে রাজার কোনো কথাই বিশ্বাস করতে পারছিল না। আবার প্রকাশ কেকে বলছিল, স্যার এভাবে কথা বলে লাভ নেই, আপনি আজকের রাতটা আমাকে দিন, আমি 3rd ডিগ্রি দিয়ে ওর থেকে সব সত্যিটা বের করে নিব। তো কেকে রাজি হয়ে থানা থেকে বের হয়ে যায়। তবে কেকে চলে যাওয়ার পর ইন্সপেক্টর প্রকাশ রাজার সাথে দেখা করে রাজাকে বলে, দেখো আমি তোমাকে মারতে চাচ্ছি না, তবে তোমাকে শুধু তোমার ক্রাইম একসেপ্ট করে নিতে হবে। তাই তোমার জন্য ভালো হবে আমি কিছু করার আগে নিজে থেকে সব স্বীকার করে নেয়া। রাজা বুঝতে পারছে তার কাছে আর কোনো অপশন নেই। সে যতই সত্যিটা বলুক না কেন তাকে মার খেতে হতে পারে। তাই রাজা প্রকাশের কথায় রাজি হয়ে যায়। আর এতে ইন্সপেক্টর প্রকাশও বেশ খুশি হয়, কারণ তার চোখে সে খুনিকে ধরে ফেলেছে, সেই কেসটি সলভ করেছে। আর এই খুশিতে প্রকাশ সেখান থেকে চলে যায়। আর রাজাও এই সুযোগটা ব্যবহার করে থানার পিছন দিকের দরজা দিয়ে পালিয়ে যায়, কারণ রাজা একজন পুলিশ কনস্টেবল আর এই থানাতে তার পোস্টিং ছিল। তাই এই থানার ফাঁকফোকর রাজা আগে থেকে ভালো করেই জানতো। আর রাজা এটাও জানে সে যদি এখান থেকে না পালায় তাহলে আজকের রাতটা পার হলে তাকেই দোষী সাব্যস্ত করা হবে। তাই আজ রাতের মধ্যেই তাকে আসল খুনিকে খুঁজে বের করতে হবে। এতক্ষণে পুলিশও বুঝতে পারে রাজা সেখান থেকে পালিয়েছে। তাই পুলিশের সকল টিম রাজাকে খুঁজতে ব্যস্ত, কারণ কেসটা এমনিতে কমপ্লিকেটেড। একে তো সিবিআই তদন্ত করছে, তার উপর পুলিশ স্টেশন থেকে খুনি পালিয়ে গেছে। এটা প্রকাশ হলে ল অ্যান্ড অর্ডারের উপর থেকে মানুষের বিশ্বাস পর্যন্ত উঠে যেতে পারে। পুলিশ বিভিন্ন জায়গায় রাজাদেরকে তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও পাচ্ছে না। তবে এদিকে আমরা দেখতে পাই রাজা, রানগুস্কি আর ভাস্কর একসাথেই রয়েছে। রাজা যেমনটা ধারণা করছে, ওই রাতে লাল শার্ট পরিহিত যে ব্যক্তিকে সে পালাতে দেখেছিল তার হাতে সে একটি ক্রস চিহ্ন, এমনকি 832 লেখাও দেখেছিল। মানে ওই ব্যক্তির হাতে এটি ট্যাটু করা ছিল। এখন এই 832 কি? আবার রাজার মনে পড়ে ওই রাতে ওই ব্যক্তি তার কালো কার নিয়ে পালিয়েছিল, তাই ওই ব্যক্তির কারের নম্বর তো 832 হতে পারে। রাজা তার বন্ধু শিবাকে কল করে দ্রুত সেই কার ডিটেলস বের করতে বলে। আর পরবর্তী দিন শিবা সেই কারের ডিটেলস বের করে দিয়েও দেয়। আর রাজারাও জানতে পারে এই কারটি জন নামের এক ব্যক্তির। এজন্য রাজারা জনের খোঁজ করে জনের বাড়িতে গিয়ে জনকে কিডন্যাপ করে একটি গোডাউনে নিয়ে যায়। আমরাও দেখতে পাই রাজা ওই রাতে ট্যাটুওয়ালা ব্যক্তিকে দেখেছিল, সে এই ব্যক্তি। তো এরপর রাজা জনকে জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করতে শুরু করে। আর এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জন জানায় কোনো এক ব্যক্তি মারিয়ার উপর নজর রাখতে জনকে কন্ট্যাক্ট দিয়েছিল, এমনকি বলেছিল মারিয়ার কাছে উডেন বিফোর একটি বাইবেল আছে, ওই বাইবেলটি এনে দিতে হবে। তার বিনিময়ে জনকে 50 লক্ষ টাকার অফারও দিয়েছে। এজন্য জন মারিয়াকে খুঁজতে খুঁজতে একটি চার্চে মারিয়ার সাথে তার দেখা হয়েছিল। তবে মারিয়াকে যখনই জন
বাইবেলের বিষয় বলেছে, মারিয়া বলেছিল এই বাইবেল সম্পর্কে মারিয়া কিছুই জানে না, কিন্তু জন বিশ্বাস করত মারিয়ার কাছে ওই B42 বাইবেলটি রয়েছে। যে জন্য জন একদিন মারিয়ার পিছু করতে করতে মারিয়ার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, আর জনও মারিয়ার ঘরে ঢুকেই দেখে মারিয়ার রক্তাক্ত বডি ফ্লোরের মধ্যে পড়ে আছে। তার মানে জন সেখানে যাওয়ার আগেই মারিয়ার খুন হয়েছিল। কিন্তু তারপরও জন ওই বাইবেলটি খুঁজতে মারিয়ার ঘর তন্ন তন্ন করে তল্লাশি করে, আর খোঁজার সময় তার হাতের ধাক্কায় কিছু জিনিসপত্র পড়ে যায়। সেই শব্দ পেয়েই রাজা মারিয়ার বাড়িতে এসেছিল, আর রাজা যখন মারিয়ার বাড়িতে এসেছিল তখন রাজাকে দেখেই জন এখান থেকে পালানোর চেষ্টা করে। এরপরেই রাজা জনের পিছু করে, আর জন তার কার নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এই ছিল মূলত জনের ভাষ্যমতে ওই রাতের আসল ঘটনা। আর জন যেমনটা বলেছে, জন যদি মারিয়াকে খুন না করে থাকে তাহলে এমনটা হওয়ার সম্ভাবনা আছে, মারিয়ার থেকে ওই বাইবেল উদ্ধার করতে যে ব্যক্তি জনকে কন্টাক্ট দিয়েছিল সেই হয়তোবা জনের আগেই মারিয়ার কাছে গিয়ে মারিয়াকে খুন করে সেই বাইবেলটি নিয়ে গেছে। তাই এখন রাজাদেরকে সেই ব্যক্তির খোঁজ করতে হবে যেই ব্যক্তি জনকে কন্টাক্ট দিয়েছিল। কিন্তু ওই ব্যক্তি যে নম্বর থেকে কল করে জনের সাথে কন্টাক্ট করত সেই নম্বরটি অলরেডি বন্ধ। আবার জন ওই ব্যক্তি সম্পর্কে অন্য কোনো তথ্যও জানে না। তবে জন যে বাইবেলের কথা বলেছে সেই বাইবেলটা এমন কি যেটার জন্য এত কিছু? রানগুস্কি সেই বাইবেল সম্পর্কে গুগল করে, আর এরপর জানতে পারে এটি ছিল পৃথিবীর প্রথম বাইবেল। আর ওই বাইবেলটি যখন প্রথম তৈরি করা হয়েছিল তখন তার মূল্য ছিল 15 কোটি টাকা, কিন্তু আজকের বাজার মূল্যে 150 কোটি পার হয়ে যাবে। কিন্তু এখন চিন্তার বিষয়, মারিয়ার ঘরে তো বাইবেল পাওয়া যায়নি, তাহলে ওই বাইবেল এখন কার কাছে আছে? তো ওই ব্যক্তিকে তো আপাতত ধরা যাচ্ছে না, বা তার সম্পর্কে তো কোনো তথ্য জানা যাচ্ছে না। সেজন্য রাজা রানগুস্কিকে জনের পুরো স্টেটমেন্টের ভিডিওটি দিয়ে কেকের সাথে দেখা করে তাকে দিতে বলে, যাতে এর দ্বারা প্রমাণ হয় রাজা মারিয়াকে খুন করেনি। তো এরপর সিন চলে যায় রাতে। রাজা আর ভাস্কর একসাথে কথা বলছিল। ঠিক তখনই রাজার নম্বরের সেই আননোন নম্বর থেকে কল আসে এবং সে রাজাকে বলে, আমি রানগুস্কিকে কিডন্যাপ করেছি, তাই এখন আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আবার এর মধ্যে সেখানে পুলিশ এসে পড়ে, আর এরপরেই দেখা যায় তারা যে জনকে ধরে এনেছিল জন এতক্ষণে মারা গেছে। মানে এর মধ্যে কেউ জনকে খুন করে গেছে। রাজা ইন্সপেক্টরকে আবারও বোঝানোর চেষ্টা করে, স্যার আমার কাছে সকল তথ্য আছে, ওর স্টেটমেন্ট পর্যন্ত আমার কাছে আছে, এই খুনগুলোর কোনোটাই আমি করিনি। কিন্তু রাজার কাছে তো ওই স্টেটমেন্টই নেই, স্টেটমেন্টই তো রানগুস্কির কাছে আছে। এই জন্য পুলিশ রাজার কথায় কোনো বিশ্বাস করতে পারছে না, কারণ এমনিতেও সে পুলিশ কাস্টডি থেকে পালিয়ে এসেছে। তাই পুলিশ রাজাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রাজা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই আমাদের ম্যাথিউ নামের সেই ফরেনারকে দেখানো হয় যে ওই বাইবেলটির পিছে পড়েছিল। তার কথা মতো ওই বাইবেলটি উদ্ধার করার কাজ দেওয়া হয়েছিল। এমনকি আমরা এটাও দেখতে পাই এই ম্যাথিউর কাছে সেই আননোন নম্বর থেকে কল এসেছে, যে আননোন নম্বর থেকে রাজাকে কল করা হতো। তার মানে এর দ্বারা এটা স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে ব্যক্তি বাইবেল খুঁজছিল আর যে খুনি দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি। কিলার তাকে বলে, তুমি যে বাইবেলটি খুঁজছো ওই বাইবেলটি আমার কাছে আছে। বর্তমান সময় ওই বাইবেলের মূল্য 150 কোটি টাকার উপরে, তাই বাইবেলটি পেতে হলে আমাকে 10 কোটি টাকা দিতে হবে। আর কিলারের এই প্রপোজালে মাইকেলও রাজি হয়ে যায়। অন্যদিকে রাজা পুলিশের থেকে পালানোর চেষ্টা করছে, তার সাথে তার বন্ধু শিবাকেও কল করছিল। আর এভাবে যেতে যেতে অসতর্কতাবশত একটি গাড়ির সাথে ধাক্কা লাগে, আর আমরাও দেখতে পাই এই গাড়িটি রাজার বন্ধু শিবাই চালাচ্ছিল। মানে মুভির প্রথম অংশে আমরা যে দৃশ্যটি দেখেছিলাম এটাই সেই দৃশ্য। তো এর কিছুক্ষণ পর রাজার জ্ঞান ফিরে যায়। রাজা শিবা এখন রানগুস্কির নম্বরটি ট্র্যাক করার চেষ্টা করছে, কারণ রাজা তো রানগুস্কির কাছে সব তথ্য প্রমাণ দিয়েছিল। ওই প্রমাণটি পেলে রাজা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। কিন্তু রানগুস্কি সেই প্রমাণটি এখন কোথায় রেখেছে বা কেন এখন পর্যন্ত পুলিশের কাছে দিচ্ছে না? শিবাও রানগুস্কির লোকেশন ট্র্যাক করতে গিয়ে দেখতে পায় রানগুস্কির লাস্ট লোকেশন সেন্ট চার্চের পাশেই। এজন্য পরবর্তী দিনই রাজা রানগুস্কির খোঁজ করতে ওই চার্চে যায়। আর এখানেই এসে রাজা জানতে পারে এই চার্চে সেই মারিয়ার যমজ বোন ম্যারি থাকে। রাজা ম্যারিকে মারিয়ার খুনের বিষয় জানায়, সাথে এটাও বলে এখন ওই কিলার আমার গার্লফ্রেন্ডকেও কিডন্যাপ করেছে। লাস্ট লোকেশন এই চার্চ দেখাচ্ছে, তার মানে এই চার্চের সাথে এসবের কোনো একটা লিঙ্ক আছে। ম্যারি তখন বলে উঠে রানগুস্কির কিডন্যাপের সাথে চার্চের কোনো লিঙ্কই নেই। রাজার কথা, আমি তো আপনাকে শুধু আমার গার্লফ্রেন্ডের কথা বলেছি, আমি তো তার নাম বলিনি। এরপরে রাজা ম্যারিকে একটি অ্যান্টিক ওয়াচ দেখায়, যেটা রাজা ম্যারির ডেস্কে পেয়েছে। মূলত ওই ওয়াচটি মারিয়া সবসময় ব্যবহার করত, তাই ম্যারিও এখন ধরা পড়ে গেছে। আর এরপরেই আসে মুভির মূল টুইস্ট।
আমরাও জানতে পারি এ আসলে ম্যারি নয়, এ হচ্ছে ম্যারির যমজ বোন মারিয়া। মারিয়া সবকিছু স্বীকার করে। মারিয়া বলে, আমি আমার বোনকে খুন করিনি, খুন করেছে রেজিনা। আর এই রেজিনা হচ্ছে রানগুস্কির আসল নাম। মারিয়া জানায় রানগুস্কিও ছিল তার মতোই একজন অ্যান্টিক কালেক্টর। একটি এক্সিবিশনে তাদের দেখা হয়েছিল। এর মধ্যে একদিন ওই B42 বাইবেলের খোঁজ নিতে জন মারিয়ার সাথে এলে মারিয়া রানগুস্কির সাথেও ওই বিষয়টি শেয়ার করে। তখন তারা গুগল করে জানতে পারে এই বাইবেলের দাম 150 থেকে 250 কোটি টাকা। মারিয়া তখন ম্যারিকে কল করে ওই বাইবেলের কথা জিজ্ঞেস করলে ম্যারি জানায় ওই বাইবেলটি তার চার্চে আছে, কিন্তু ম্যারি কিছুতেই মারিয়াদেরকে ওই বাইবেলটি দিতে চাচ্ছিল না। তখন রানগুস্কি মারিয়াকে নিয়ে একটি প্ল্যান বানায়। রানগুস্কি অফার করে, চলো আমরা ম্যারিকে খুন করি, বাইবেলটি 10 কোটি টাকা বিক্রি করে 5 কোটি টাকা করে ভাগ করে নিব। মারিয়া তখন রানগুস্কির অফারে রাজিও হয়ে যায়। এরপরই ওই রাতে মারিয়ার অসুস্থতার কথা বলে ম্যারিকে তার বাড়িতে ডেকে আনে। রানগুস্কি আর মারিয়া মিলে ম্যারিকে খুন করেছিল। আর এরপর থেকেই মারিয়াকে ম্যারি সাজিয়ে চার্চে পাঠিয়েছিল। মারিয়া আরো বলে, এতদিন পর্যন্ত রানগুস্কি রাজার সাথে প্রেমের নাটক করেছে। এমনকি রাজার কাছে যে আননোন নাম্বার থেকে কল আসতো সেটা রানগুস্কি অ্যাপ ব্যবহার করে ভয়েস চেঞ্জ করে কথা বলতো। মূলত রাজা যেহেতু মারিয়ার বাড়িতে যাওয়া আসা করত, তাই রাজাকে খুনের দায় ফাঁসানোর জন্যই রানগুস্কি প্ল্যান সাজিয়েছিল। আবার ওই রাতে রানগুস্কি মারিয়ার বাড়িতে যাওয়ার সময় সেই ফটোগ্রাফার রানগুস্কিকে দেখে ফেলেছিল। রানগুস্কিও বুঝতে পেরেছিল কেউ তাকে দেখেছে, কিন্তু এক্স্যাক্টলি ফটোগ্রাফার দেখেছে সেটা সে আগে জানতো না। পরবর্তীতে ওই দিন ফটোগ্রাফার কল করে যখন তাদেরকে ওই বিষয় বলতে তার লোকেশনে ডেকেছিল, রানগুস্কি তখনই বুঝতে পেরেছিল এই সেই লোক। তাই রাজা পৌঁছানোর আগেই রানগুস্কি সেখানে গিয়ে ফটোগ্রাফারকে খুন করে। তেমনি ভাবে জনের সম্পর্কে সবকিছু জানার পর জনের থেকে ওই বায়ারের নম্বর নিয়ে রানগুস্কি জনকেও খুন করেছিল। আর এরপর সব তথ্য প্রমাণ নিয়েই পুলিশকে জানিয়ে দিয়েছিল। এই ছিল মূলত রানগুস্কির প্ল্যান। মারিয়ার থেকে সবকিছু শোনার পর রাজা ফেরার পথে কেকে কল করে সবকিছু জানিয়ে দেয়। আর এরপর পুলিশ প্রথমেই মারিয়াকে অ্যারেস্ট করে। সিন চলে যায় পরবর্তী দিন। রানগুস্কিকে দেখা যায় মাইকেলের সাথে যেমন ডিল করেছিল সেই ডিল মোতাবেক তাকে ওই বাইবেলটি দিয়ে 10 কোটি টাকা নিয়ে নেয়। বাইবেল পাওয়া মাত্রই মাইকেল তার টিম নিয়ে সেখান থেকে চলে যায়। রানগুস্কিও তার টাকা নিয়ে চলেই যাচ্ছিল। ঠিক তখনই রাজার পুলিশের টিম সেখানে পৌঁছে যায়। তবে রানগুস্কি নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। আর সেই মুহূর্তেই কেকে রানগুস্কিকে শুট করে দেয়। তবে রানগুস্কির এই পরিণতি দেখে রাজা রানগুস্কির সাথে গিয়ে রানগুস্কির সাথে কথা বলছিল। রাজা রানগুস্কিকে সত্যিকার ভালোবাসতো। যদিও রানগুস্কি ধোঁকা দিয়েছে, তারপরও রাজার মনের মধ্যে রানগুস্কির জন্য এখনো ভালোবাসা ছিল। শেষ পর্যন্ত রানগুস্কিও তার ভুল বুঝতে পেরে রাজার কাছে ক্ষমা চেয়ে রাজার কোলের মধ্যেই মারা যায়। আর এর মধ্য দিয়েই মুভিটা শেষ হয়। তো মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।